বিগ ডাটা অ্যানালিটিক্স এর লেকচার 4 এবং লেকচার 5 এর আমরা হচ্ছে একটু স্লাইড গুলো পড়বো, প্লাস হচ্ছে কোশ্চেন সলভ করবো। তো কোশ্চেন গুলো আগে দেখে নিন, না হলে বুঝবো কি করে যে কোন কোশ্চেনটা ইম্পর্টেন্ট। তো ফার্স্টে আছে হচ্ছে হোয়াট ইজ মেন্ট বাই টার্ম স্প্যাম। এটা হচ্ছে লেকচার 4 এর জন্য। And how were the early search engines affected by term spam? And তারপর হচ্ছে যেটা ছবি দেওয়া আছে এখান দিয়ে হলো ডিফাইন, এখানে বলছে যে ডিফাইন পেজ র্যাঙ্ক ফলোইং গ্রাফ দেওয়া আছে, এখানে আমাদেরকে আম, চারটা ইটারেশন পর্যন্ত বের করতে হবে, এই আর কি বলে দেওয়া আছে। And তারপরে আছে define the structure of web by explaining the relation between strongly connected component, in component, out component, tendril, tubes, and isolated component. What is link spam? Describe two approaches to combat link spam. এই হলো দুই সেট কোশ্চেন আছে, এটা হচ্ছে 23 সালের কোশ্চেন। অ্যান্ড 24 সালের কোশ্চেনেও আর কি আছে। সেটা হলো এই যে আমরা যেটা করেছিলাম অ্যাসাইনমেন্টের জন্য, ওই যে ডেড এন্ড যে অঙ্কগুলা, সেই ডেড এন্ডের অঙ্ক দেওয়া আছে, প্লাস এখানটাতে আর কি কিছু দেওয়া আছে, যেমন ওই যে আর্লি সার্চ ইঞ্জিনের লিমিটেশন কি ছিল এবং গুগল কি করে সেটা ঠিক করেছে। এখানে মেবি একই কোশ্চেন দেওয়া ছিল না, যে আর্লি সার্চ ইঞ্জিনে কি কি টার্ম স্ট্যান্ডটা কি করে এফেক্ট করতো। আর তারপর হচ্ছে আছে লিঙ্ক স্প্যাম কি, এই যে কমব্যাক করার প্রসেসটা, এই যে স্পাইডার ট্র্যাপ কাকে বলে, ইম্প্যাক্ট কি সেটা। আর এটা হচ্ছে এই যে এইটার বি, যেটা এখানে দেখো এখানে স্কি বাইসেলের একটা কথা আছে, এটা হচ্ছে লাস্ট যে স্লাইডটা সেটার নাম হলো অ্যাডভার্টাইজমেন্ট অন অ্যাডভার্টাইজিং দ্য ওয়েব, এই চ্যাপ্টার থেকে আর কি মূলত এই কোশ্চেন গুলা, এই কোশ্চেনটা আসছে। তো এখানটাতে হচ্ছে মূলত কিছু দুই ক্যাটাগরির ম্যাথ আছে, মানে কোশ্চেন আছে হচ্ছে তোমার এই স্কিয়ের প্রবলেম, আর হলো এই যে অ্যাডওয়ার্ড এর একটা প্রবলেম। বাট এখানেতে ম্যাথটা ভাবে সলভ এর বিষয়টা মানে হালকা পাতলা দেওয়া আছে, গ্রিডি অ্যালগোরিদম কি, আর এখানে কিছু থিওরি আছে, অনলাইন অ্যালগোরিদম অফলাইন অ্যালগোরিদম কি সেইগুলো। ওকে, লেটস বিগিন। ফার্স্টে হচ্ছে আমরা লিঙ্কের এখানে দেখি তাহলে। কোশ্চেনটা কি ছিল যে গুগল কি করে আগের সার্চ ইঞ্জিনের প্রবলেম গুলো সলভ করেছিল। আগের সার্চ ইঞ্জিনের প্রবলেমটা কি ছিল, আগে যখন সার্চ করা হইতো তখন হলো টার্ম দিয়ে সার্চ, মানে টার্ম এর উপর বেসিস করে করা হইতো। মানে হচ্ছে আমাদের একটা সার্চ ইঞ্জিনকে, মানে যেমন মনে হয় গুগলের সার্চ ইঞ্জিনের আগে যেগুলো ছিল সেগুলো করতে কি, একটা ওয়েবসাইটের মধ্যে বলছে যে এখানটাতে হলো আমরা কার সেল করি, বাট অ্যাকচুয়ালি এখানে হচ্ছে কার সেল না, বরং এখানে মনে করো হচ্ছে অন্য কিছু সেল করা হচ্ছে, লাইক বই সেল করা হচ্ছে। এখন আমি জাস্ট বলছি ফর এক্সাম্পল যে অ্যাকচুয়ালি বই সেল করা হচ্ছে, কিন্তু আমরা বলছি যে না আমাদের এই ওয়েবসাইটে আমরা কার সেল করি। তো এই কার রিলেটেড যে টার্মস গুলো আছে সেই টার্মস গুলো আমরা আমাদের বই সেলিং এর ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় হচ্ছে রাখবো। তো এখন সার্চ ইঞ্জিন যখন ওয়েবসাইট গুলো ক্রল করে, মানে ওয়েবসাইট গুলো রিড করে, তখন হচ্ছে ও দেখতো কি যে আছে এখানে কার অনেকবার লেখা আছে, তার মানে এখানে হচ্ছে কার সেল করা হচ্ছে। তো এই যে মেকিং দ্য সার্চ ইঞ্জিন ইনটু বিলিভিং ইউর পেজ ইজ অ্যাবাউট সামথিং ইট ইজ নট, আমরা বলছি কি আমাদের পেজ হচ্ছে কার সেলিং এর, কিন্তু অ্যাকচুয়ালি ওখানে কি সেল করা হচ্ছে, বই। তো এই যে এখানে আমরা কার রিলেটেড যে টার্মস গুলো দিয়ে আমাদের এসইওটা করেছি, মানে আমাদের ওয়েবসাইটটা আর কি ফিল করে দিলাম এইটা, এবং হচ্ছে আমাদের সার্চ ইঞ্জিন ওটা যে আইডেন্টিফাই করতে পারে না, সেটাই হচ্ছে টার্ম স্প্যামিং। আর হচ্ছে এখানে গুগল দুটা ওয়েতে হচ্ছে এটা সলভ করেছে। এই যে এখানেতে প্রথমে হোয়াট ইজ মেন্ট বাই ট্রান্সপ্লান্ট, হাউ প্রবলেমটা কি করে ট্রান্সপ্লান্টে এফেক্টেড ছিল, এটা আর কি ভালো মতো এই জিনিসটাই হচ্ছে একটু ভালো মতো এক্সপ্লেইন করে লিখতে হবে। হ্যাঁ। আর সেকেন্ড যেটা হচ্ছে গুগল, এখানে দেওয়া আছে যে গুগল কি করে হলো এই ট্রান্সপ্লান্টটাকে হলো রেমিডিয়েট করছে, যে গুগল অ্যাড্রেস করছে সেটা কি করে করেছে, যে ওরা হচ্ছে পেজ র্যাঙ্ক ইউজ করেছে, যে ওয়েব সার্ভার যেগুলো মানে আমাদের যে ক্রলার, গুগলের যে ক্রলার গুলো আছে, ওরা করে কি, ওরা হচ্ছে একটা র্যান্ডম পেজে স্টার্ট করে রিড করা, তারপর হচ্ছে উড টেন্ড টু congregate if they follow random chosen outlinks from the page at which they are currently located, and then process were allowed to iterate next many times। মানে এখানে হচ্ছে কি করে যে একটা র্যান্ডম পেজ দিয়ে স্টার্ট করে পড়া,
এবং ওখান থেকে যে আউটলিঙ্ক গুলা আছে, মানে একটা ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটে যাওয়ার জন্য তো একটা লিঙ্ক দেওয়া থাকবে ওয়েবসাইটের মধ্যে ভিতরে কোথাও, নাহলে তো আর কি অ্যাকচুয়ালি ওখানে আমরা উপর থেকে ক্রস করতে পারি, বাট অ্যাকচুয়ালি তো ওয়েবসাইট থেকে ওয়েবসাইটের মানে লিঙ্কিং করা থাকে। তো আউটলিঙ্ক যেগুলো আছে সেই আউটলিঙ্ক গুলোর মাধ্যমে ওই পেজ থেকে কোথায় কোথায় যাওয়া যায় সেই পেজগুলো হচ্ছে রিড করা শুরু করে, এবং ওভাবে হয় কি ও ইটারেটিভলি করতে থাকে, এবং হচ্ছে ওই পেজগুলোকে র্যাঙ্ক করে যে কোন পেজটা বেশি ইম্পর্টেন্ট, যেখানে কোন হচ্ছে বেশি করে আর কি যে পেজটা হচ্ছে অন্য পেজগুলো বেশি লিঙ্ক করছে সেটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট এইভাবে। আর শুধুমাত্র ওই পেজের কন্টেন্টের উপর জাজ করে না, মানে আগে করতো কি শুধু কন্টেন্টের উপর টার্ম গুলোর উপর বেস করতো, বাট এখন করে কি এখন হচ্ছে টার্ম তোমার লিঙ্কে, যেমন এই ওয়েবসাইটের যে লিঙ্ক, এই যে লিঙ্ক গুলা, এই লিঙ্কের মধ্যে যা লেখা আছে এই লেখার উপর বেসিস করেও হচ্ছে তোমার রিডিংটা করা হয়। টার্ম অ্যাপিয়ার্স অন দ্য পেজ বাট অলসো টার্ম ইন অর নিয়ার দ্য লিঙ্ক টু দ্যাট পেজ, মানে এই পেজের মধ্যে যে লিঙ্ক গুলা দেওয়া আছে, লিঙ্কের আশেপাশে যে লেখাগুলো লেখা আছে এগুলো আর কি কনসিডার করে। তো এভাবে হচ্ছে গুগল এই টার্ম স্প্যামটাকে কমব্যাট করেছে। এখানে বইয়ের মধ্যে একটু লেখা আছে, ওই একই জিনিসই লেখা, জাস্ট একটু এক্সটেন্ড করে আর কি। আচ্ছা, এখন এই পেজ র্যাঙ্ক জিনিসটা, এই পেজ র্যাঙ্কের হচ্ছে আমরা ম্যাথ দেখছি, সো আমি এই পেজ র্যাঙ্কের নিয়ে একই জিনিস আবার রিপিট করছি না। এইখানে যে ম্যাথটা আছে এই ম্যাথটাও হচ্ছে ওই কিসের মতো, এখন আমরা যেগুলো টাচ করা হয় না সেগুলো বলছি। তো সেকেন্ডে একটা যে কোশ্চেন সেটা হচ্ছে ডিসক্রাইব দ্য structure of the web by explaining the relation between strongly connected component, incomponent out, tendril, tubes and isolated component। তো এখানে হলো কি এই যে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট এসসিসি, এই যে এটা মাঝখানে যেটা এটা, আর এর সাথে ইন কম্পোনেন্ট আউট কম্পোনেন্ট। এখন এই যে ইন কম্পোনেন্ট যেগুলা, সেই ইন কম্পোনেন্টের মধ্যে actually কি থাকে, consists of the pages that can reach the strongly connected component by following link but were not reachable by SCC। মানে strongly connected component এর মধ্যে যেগুলো আছে, লাইক এখানে যে কোনো কন্টেন্ট থাকতে পারে ওয়েবসাইটের মধ্যে, পেজে কন্টেন্ট যেগুলো, এখন ইন কম্পোনেন্ট গুলা থেকে হচ্ছে তুমি স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টে যাইতে পারো, বাট স্ট্রংলি থেকে ইনে যেতে পারবে না, এটা একটা বলছে। আউট কম্পোনেন্ট কি, আউটের ক্ষেত্রে স্ট্রংলি থেকে তুমি আউটে যাইতে পারো, বাট আউট থেকে স্ট্রংলিতে যেতে পারবে না, মানে ফ্লোটা হচ্ছে এই দিকে যাচ্ছে। আর তারপর টেন্ড্রিলটা কি, দেয়ার আর টু টাইপস, সাম টেন্ড্রিল কনসিস্ট অফ পেজেস রিচেবল from the in component but not from reachable from not able to reach the in component। মানে ইন থেকে যাওয়া যায় বাট ওইটা থেকে রিটার্ন করা যায় না, মানে হচ্ছে একদিকে ডিরেকশন। আমি এটা একটু ফ্লোটা একটু ক্লিয়ার করি, হ্যাঁ? যে ইন থেকে স্ট্রং, স্ট্রং থেকে আউট। আর এখানে কিছু ট্রেন্ডিল আছে যেগুলো ইন কম্পোনেন্ট থেকে অ্যাক্সেস করা যায়, মানে যে ইন থেকে যাওয়া যাচ্ছে, হ্যাঁ। বাট ওই যে টেন্ড্রিল ওয়েব পেজ গুলা, সেই পেজ গুলো থেকে আবার ব্যাক তোমার ইনে যাওয়া যায় না, এটা বলতেছে। আবার এখানে আউটের ক্ষেত্রে কি হচ্ছে, এই যে দেখো, দ্য আদার টেন্ড্রিল ক্যান বি রিচ দ্য আউট কম্পোনেন্ট বাট আর নট রিচেবল ফ্রম দ্য আউট কম্পোনেন্ট। এই যে এইগুলো থেকে আউট কম্পোনেন্টে এন্টার করা যাচ্ছে, বাট আউট থেকে আর কি যে এই টেন্ড্রিল গুলোতে যাওয়া যাচ্ছে না, এটাই বলতেছে। আর টিউব জিনিসটা কি, টিউব আর দ্য পেজেস রিচেবল ফ্রম দ্য ইন কম্পোনেন্ট এন্ড এবল টু রিচ দ্য আউট কম্পোনেন্ট, বাট এই স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট গুলো এর সাথে কানেক্টেড না এই। আর ডিসকানেক্টেড কম্পোনেন্ট হচ্ছে যে নোড গুলো, মানে যে পেজ গুলো থেকে কোথাও যাওয়া কানেক্টেড নাই, দিজ আর লাইক ডেড এন্ডস, মানে ডেড এন্ড না, সরি ডেড এন্ড না, আইসোলেটেড কম্পোনেন্ট দ্যাট আর আনরিচেবল। হ্যাঁ, এই এই কম্পোনেন্ট গুলো, এই যে কম্পোনেন্ট গুলো এগুলো হচ্ছে মূলত ওয়েবসাইটের বিভিন্ন পেজ গুলো, ঠিক আছে? পর হচ্ছে যে ডেড এন্ড কি করে অ্যাভয়েড করা যায়। তো ডেড এন্ড অ্যাভয়েড করার সিস্টেমটা হচ্ছে ওই যে আমরা হলো ওই ডেড এন্ডের যে নোটটা, আচ্ছা এই ডেড এন্ড নোট থাকার কারণে কি হয়, যখন লাস্টে যে হচ্ছে সব জিরো হয়ে যায়, হ্যাঁ, কারণ জিরো হয়ে যায় না, একটা ওয়ান থাকে যায়, হ্যাঁ ভুলে গেলাম, জিরো হয়ে যায়, তাই তো। আর তার কারণে হচ্ছে উই ক্যান ড্রপ দ্য ডেড এন্ড, দেন হচ্ছে আমরা ফুল ক্যালকুলেশনটা করে তারপর হচ্ছে ডেড এন্ডের জন্য যে ভ্যালু, যে নোটটা হচ্ছিল ডেড এন্ড সেটার জন্য হচ্ছে পেজ র্যাঙ্ক ক্যালকুলেট করি। আর স্পাইডার ট্র্যাপ, এই স্পাইডার ট্র্যাপটা কি,
স্পাইডার ট্র্যাক হচ্ছে এমন একটা নোড যেখান থেকে অন্য কোনো নোডে যাওয়া যায় না। আর ওই নোডটা থেকেই মানে ওই নোড থেকে কোনো আউট আর্ক নাই আর কি, এক কথায়। এই যে সি। হ্যাঁ। তো এখানে এটার ক্ষেত্রে হয় কি, এই যে সেলফ লুপ দিয়ে হচ্ছে শুধু সিতে থাকতেছে, ঠিক আছে, এটা হচ্ছে তোমার ডেড এন্ড, সরি স্পাইডার ট্র্যাপ। যে একবার এই নোডে চলে গেছো তো ফাঁসে গেছো, যে এখান থেকে তুমি আর কোথাও বের হতে পারবে না, এই নোডের মধ্যেই তোমার থাকতে হচ্ছে। তো এই প্রবলেমটা কি এটাতে হচ্ছে স্পাইডার ট্র্যাপের কারণে, এই যে ওই নোটটা হলো হায়েস্ট পেজ র্যাঙ্ক পেয়ে যায়, বাকি সবগুলো হচ্ছে জিরো হয়ে যায়, যার কারণে এখানে দেখা যায় এই পেজটা হচ্ছে হায়েস্ট ইম্পর্টেন্স। কিন্তু আসল তো ফ্যাক্টর ওইটা না, কারণ এই নোটটাতে আর কি ওর থেকে অন্য কোথাও যাওয়া যাচ্ছে না, এই জন্য আটকে গেছে। তো এটা এই অঙ্কটা করার সিস্টেম হচ্ছে এই ফর্মুলাটা ইউজ করে। আগেরটাতে ছিল কি, তোমার সি নোটে রিমুভ করে দিয়ে ওই যে ম্যাট্রিক্স দিয়ে হতো ক্যালকুলেট করা। আর এখানে করে কি, ওই যে এখানেও হচ্ছে তোমার অ্যাডজেন্সি ম্যাট্রিক্সটা থাকবে, এরপর এই বি হচ্ছে একটা ভ্যালু দিয়ে দেওয়া থাকবে, আর এই ভিটা হচ্ছে ভিটা হলো ওই যে পেজ র্যাঙ্ক এস্টিমেট। বি হচ্ছে কারেন্ট পেজ র্যাঙ্ক এস্টিমেট। আর ট্রানজিশন ম্যাট্রিক্স হচ্ছে এম, মানে হলো এই যে আমরা এই যে এই ম্যাট্রিক্সটা। আর পেজ র্যাঙ্ক প্রত্যেকটার জন্য যেটা থাকে, ওই যে প্রথমে ইনিশিয়ালি হাফ করে থাকে সেটা, আর পরেরটার জন্য আবার মানে এখানে ক্যালকুলেট করার পরে নেক্সট স্টেজে যে এই ভ্যালুটা এখানে আসবে, এইভাবে বসবে। আর এদিকে এন মানে হচ্ছে নাম্বার অফ নোড, আর ই মানে হলো একটা ম্যাট্রিক্স যেখানে সবগুলো ভ্যালুই হচ্ছে ওয়ান। তো এই অঙ্কটাতে হলো তার যদি ক্লাসে একটা হাতে হাতে পড়ায় না, সো চান্সেস আর এটা ম্যাথে পরীক্ষাতে আসবে না। বাট স্টিল স্পাইরাল প্রবলেমটা একটু আমরা জাস্ট এক্সপ্লোর করে একটু বুঝাই রাখি আর কি। ফার্স্ট ফিউ ইটারেশন এখানে দেখাচ্ছে তো। আহ, এখানে হলো স্পাইরাল চার্ট থেকে ম্যানেজ করা গেল কেমনে, এইখানেতে এই তোমার প্রিভিয়াস আর ওল্ড কারেন্ট যে এটা এখানে একটা ভ্যালু, কনস্ট্যান্ট টার্ম ভ্যালু দিয়ে দেয়, সেই ভ্যালুর উপর বেসিস করে হচ্ছে এগুলোরে আর কি তোমার প্রায়োরিটাইজ করে। হ্যাঁ, এইটার কি জানি বলে, আহ স্পাইরাল ট্র্যাপ অ্যান্ড ট্যাক্সেশন। আচ্ছা, এরপর হলো এখানে বলা হচ্ছে পেজের কি করে একটা সার্চ ইঞ্জিন ইউজ করা হয় সেটা বিষয়ে, যে প্রথমে হলো এই পেজ র্যাঙ্ক, প্রথমে হতো ইউজারকে ওই টার্ম দিয়ে সার্চ করতে হবে, তাই না? সার্চ করার পরে হচ্ছে ওই ওই সার্চ ইঞ্জিনের মধ্যে থেকে ওই চেক করে যে কোন পেজের মধ্যে ওই কোয়েরির জিনিসগুলো আছে। যেমন মনে করো এখানে যে সার্চ করেছিলাম যে আমি এই এই যে স্কিয়ারের যে প্রবলেমটা, তো এটা সার্চ দেওয়ার পরে এটার সাথে তোমার কানেক্টেড যে যে পেজ গুলো সবচেয়ে বেশি ওই টার্ম গুলো পাওয়া যাচ্ছে, সেই টার্ম অনুযায়ী হলো এখানে পেজ গুলোর র্যাঙ্ক করা হয়। তারপর হচ্ছে চান্সেস টপ 10 আর নর্মালি শোন ইন ফার্স্ট দ্য ইউজার। তারপর কোয়ালিফাইড পেজ গুলো স্কোর গুলো হচ্ছে ওই বেসিসে আর কি আনা হয়। তারপর হচ্ছে লিঙ্ক স্প্যাম, এটা করা হচ্ছে কি করে হয়, when it become apparent that page rank and other technique used to go make spams then terms and ineffective, try to method to pull the page rank angle by overvaluing certain pages, তার মানে হলো in architecture of spam farm, তখন হচ্ছে the technique is artificially increasing the page rank of a page by collecting false link spam করা হয় তখন। তো এটা করে কি করে, যে স্প্যাম ফার্ম থাকে ওরা কি করে, যে অনেক ইনঅ্যাক্সেসিবল পেজ দিয়ে হচ্ছে ওয়েবসাইটে ভরায় দেয়। তারপর হচ্ছে অ্যাক্সেসিবল পেজ যেগুলোতে হচ্ছে কন্টেন্ট আছে আর কোন পেজ, ঠিক আছে, এমনি করে আর কি করে যে আহ, এইখানে যারা অ্যাক্সেসিবল শুধু আদার আদার পেজটা। আচ্ছা, এবার কম্প্যাক্টিং লিঙ্ক স্প্যাম। ও ও লিঙ্ক স্প্যামটা হচ্ছে কি কম্প্যাক্ট করে দুই ভাবে করা আছে। আচ্ছা, এখানে কিন্তু দুইটা ধরনের স্প্যামের কথা বলতে চাইছে, টার্ম স্প্যাম আর এরা হচ্ছে লিঙ্ক স্প্যাম। লিঙ্ক স্প্যামটা কি তোমার কম্পেয়ার করার সিস্টেম হচ্ছে ট্রাস্ট র্যাঙ্কিং আর স্প্যাম মাস। ট্রাস্ট র্যাঙ্কিংটা মানে হচ্ছে ম্যানুয়ালি, হ্যাঁ, ইউজাররা হচ্ছে হিউম্যানরা হলো অনেক সময় যে এক্সামাইন করবে পেজটাকে, তারপর দেখবে সেটা কি ট্রাস্ট ওয়ার্দি কিনা। আর পিক দ্য পেজ উইথ দ্য হাইয়েস্ট পেজ র্যাঙ্ক, তারপর ওটা থেকে যে যে ওইটা মানে যেটা সবচেয়ে ভালো, হ্যাঁ, ওইটার সাথে তো সব কম লিঙ্ক স্প্যাম থাকার কথা, তাই না? তারপর হচ্ছে র্যাঙ্ক ফ্রম বটম টু দ্য মিডল অফ দ্য পিক অফ দ্য প্যাক, essentially impossible to give a spam page rank near the top of the list। আচ্ছা, এখানে হচ্ছে মূলত করে কি, যে আমাদের যখন একটা পেজকে আমরা চেক করব, মানে একদম টপ টপে যে ট্রান্সপোর্ট একটা পেজ থাকবে, টপ পেজ
টপ লেভেলের পেজ র্যাঙ্কের একটা পেজ আছে। এখন হিউম্যান করবে কি সেটাকে এক্সামাইন করবে। ফর এক্সাম্পল, উই মাইট পিক দ্য পেজ ফ্রম দ্য হাইয়েস্ট লেভেল on the theory that while link spam can rise a page rank for the bottom to the middle of the page back, but essentially impossible to give a spam page a page rank near to the top of the page. মানে যে পেজ গুলো মনে করো টপে থাকবে সেগুলো তো নর্মালি সেগুলোরে হলো ওই পেজ গুলোরে অন্য পেজ গুলো আর কি লিঙ্ক করছে, তাই না? যার কারণে ওটা হচ্ছে উপরে আসতেছে না। While link spam can arise in pages rank from bottom to the middle of the page, it is essentially impossible to give a spam page a page rank near to the top. মানে যেগুলো হচ্ছে স্প্যাম পেজ সেগুলো তো মনে করো নিচ থেকে উপরে উঠতে পারে, মানে মিডল পর্যন্ত যেতে পারে, বাট যেগুলো টপ লেভেলের সেগুলো তো কখনো তোমার মানে স্প্যাম আসবে না, ঠিক আছে? এটা আর কি বলতেছে। আর পিক আ ডোমেইন হুজ মেম্বারশিপ ইজ কন্ট্রোল, মানে হচ্ছে কোনো স্প্যামার সেই পেজ থেকে সেই পেজের মধ্যে তার স্প্যামিং যে লিঙ্কটা সেটা আর কি দিতে পারবে না। মানে হার্ড ফর দ্য স্প্যামার টু গেট দেয়ার পেজেস ইনটু দোজ ডোমেইনস, তাই বলছে। Likely that the spam search engine today implement a strategy called second type routing. এই আচ্ছা, আর স্প্যাম মাসটা হচ্ছে একটা ওয়েবসাইটের সাথে কতগুলো পেজ কানেক্টেড থাকে তার মধ্যে স্প্যাম কতগুলো আছে সেটা ক্যালকুলেট করা, ট্রাস্ট র্যাঙ্ক কতগুলো আছে সেটা ক্যালকুলেট করা, তারপর হচ্ছে একটা প্রবাবিলিটি বের করা যে টোটাল র্যাঙ্ক পেজ র্যাঙ্ক থেকে ট্রাস্ট র্যাঙ্ক থেকে মাইনাস করে ডিভাইড বাই আর। তো জিরো হওয়া মানে প্রবাবিলিটি জিরো হওয়া মানে হচ্ছে নট স্প্যাম, আর ওয়ান ক্লোজার টু ওয়ান মানে হচ্ছে স্প্যাম। এই আর তারপরে ম্যাথ করা লাগবে না। এই হচ্ছে তোমার লেকচার 4-এর যে টপিক গুলো স্কিপ গেছিল সেগুলা। আর লেকচার 5-এর মধ্যে একটা ম্যাথ আছে, এবং এখানে যে ওই যে অনলাইন এন্ড অফলাইন অ্যালগোরিদম, অনলাইন অ্যালগোরিদম বলতে বোঝায় যেখানে হলো সার্চ কোয়েরি গুলা একদম মানে রিয়েল টাইমে হচ্ছে ডাটা দিয়ে উপর কাজ করে। এটা হচ্ছে পুরাতন ডাটা, মানে পুরাতন, মানে অন স্টিম, মানে কোনো ফিউচার ডাটা সে পায় না। কিন্তু অফলাইনের ক্ষেত্রে হয় কি, অফলাইনে হচ্ছে পুরাতন ডাটা নতুন, মানে পুরো সিস্টেমের জন্য যে ডাটাটা লাগবে সেই অ্যালগোরিদমের জন্য, মানে সিস্টেমের জন্য যত ডাটা লাগবে সব ডাটাই হচ্ছে ওই অ্যালগোরিদমকে দিয়ে দেওয়া হয় যাতে ও হচ্ছে অপটিমাল সলিউশনটা একবারে বের করতে পারে। হ্যাঁ। আর প্রথমে দেওয়া থাকে যার কারণে the algorithm can access the data in any order at the end the algorithm processes the answer। আর অনলাইন হচ্ছে we must decide about each stream element nothing at all from the future। আহ মানে প্রত্যেকটা স্টেজে আর কি তোমাকে আর কি স্কিম এলিমেন্টের উপর বেসিস করে তোমাকে দেখতে হবে। তো এখানে আমরা ডাইরেক্ট যে ম্যাথটা আছে সেটা চাইতেছি কি প্রবলেম এটা। তো এখানে ব্যাপারটা হলো, এখানে হচ্ছে বলেছে যে মনে করো তুমি $10 দিয়ে ডেইলি টিকিট কেটে তুমি স্কি আর কি চালাচ্ছ, অথবা তুমি চাইলে $100 থেকে দিয়ে একবারে হলো স্কিটা কিনতে পারো। এখন কথা হচ্ছে তুমি প্রথম দিনই যদি $100 দিয়ে কেনো, পরে দেখো যে তোমার স্কি করতে ভালো লাগতেছে না, তো তোমার $100 পুরোটাই তোমার খুশ হয়ে গেল না, মানে তুমি কিন্তু লাভ করলা না। বাট তুমি যদি এখানে $10 দিয়ে প্রথমে চেক করে দেখো, হ্যাঁ প্রথম দিন ট্রাই করে দেখো, তাহলে তোমার ভালো লাগছে, তাহলে তুমি সেকেন্ড দিন আবার যাইতে চাচ্ছ, আবার তুমি থার্ড ডেতে যেতে চাচ্ছ, ফোর্থ নাম্বার ডেতে যে দেখতেছো তোমার ভালো লাগছে না, তাহলে তুমি আর পরে ফিফথ নাম্বার ডেতে ঠিক আছে যাবা না। তো ব্যাপারটা হচ্ছে তোমার এই যে ভালো লাগছে কি ভালো লাগছে না স্কিন পরে, এটা তুমি আইডেন্টিফাই করতে পারছো কি পারছো না সেটা ডিপেন্ড, মানে সেটার উপর বেসিস করে অনলাইন আর অফলাইন আমরা চেক করবো। তো এটা হচ্ছে কি আপনি করে দেখো, তুমি যদি অনলাইন অ্যালগোরিদম করো, অনলাইন মানে কি তুমি শুধু আজকের দিনের ঘটনার জন্য, তুমি ভবিষ্যতে তোমার ভালো লাগবে কি লাগবে না সেটা তুমি জানো। হ্যাঁ, তাহলে তুমি যদি অনলাইনে করো, তোমার অনলাইনে অনলাইন অ্যালগোরিদমের ডিসিশনটা কি, বাই স্কি ইমিডিয়েটলি। ইফ ইউ ট্রাই স্কিইং ওয়ান্স অ্যান্ড ফল ডাউন অ্যান্ড গিভ আপ দেন দ্য অনলাইন অ্যালগোরিদম কস্ট ইউ $100 পার ডে। কারণ কি, তুমি তো প্রথম দিনই আর কি দেখছো অনলাইন স্কিমের সিস্টেম টার্গেট হচ্ছে বাই দ্য স্কি ইমিডিয়েটলি। আর অফলাইন অ্যালগোরিদম উড হ্যাভ রেন্টেড ফর $10। কারণ কি, অফলাইন অ্যালগোরিদম তুমি জানো যে তুমি প্রথম দিন পড়ে যাবা, তোমার ভালো লাগবে না, সেজন্য তুমি $10 দিয়ে জাস্ট একটু ট্রাই করে দেখলাম।
তাহলে আমাদের এই কম্পিটিটিভ রেশিওর ফর্মুলাটা হচ্ছে অফলাইন ডিভাইড বাই অনলাইন। তাহলে এখানে তোমার অফলাইনে কত পাচ্ছ, 10, আর অনলাইনে কত, 100। তাহলে 10 ডিভাইড 100, তাহলে তোমার কত, তোমার হচ্ছে কম্পিটিটিভ রেশিওটা আসতেছে 1/10। হ্যাঁ, এখন has the combined ratio for buying the ski immediately make is at most 1/10, and this is the fact that exact competitive ratio. Since using the ski one day is the worst possible outcome for the algorithm. On the other hand, on the online algorithm, always rate ski যদি হয়, হ্যাঁ, তুমি যদি এর অনলাইন অ্যালগোরিদমে যদি দুইটা ধরনের হতে পারে, একটা হচ্ছে হয় বাই দ্য স্কি ইমিডিয়েটলি, অথবা অনলাইনে বলতেছো যে অলওয়েজ রেন্ট দ্য স্কি। হ্যাঁ, যদি এরকম থাকো তাহলে হচ্ছে, তাহলে অলওয়েজ রেন্ট দ্য স্কি মডিউলটা তুমি ইউজ করো, তাহলে কম্পিটিটিভলি স্মল কম্পিটিশন রেশিও আসতেছে। কারণ কি, ইফ ইউ টার্ন আফটার রিয়েলি স্কিং গুড এট স্কিল রেগুলারলি ফর 10 days, মানে মনে করো তুমি 10 দিনের জন্য টেস্ট করে দেখলা যে তোমার আহ, মানে একটা সার্টেন ডেজ পর্যন্ত তুমি কি টেস্ট করে দেখলা যে 10 দিন যে তোমার স্কি করতে ভালো লাগছে, তুমি 10 দিন পর্যন্ত আর কি করছো, তাহলে তুমি 10 গুণ n, মানে হচ্ছে 10 গুণ 10, তুমি হচ্ছে তাহলে তোমার 100 টাকা খরচ হচ্ছে, তুমি 10 দিনের জন্য করতেছো। আর এটার ক্ষেত্রে while the optimum of algorithm would have buy the ski at once and pay only $100। এটা কেন হইলো, এখন হচ্ছে একটু মানে অন্য সলিউশনটা দিয়ে দেখায়, বুঝায় দেখায়। দেখো মনে এখানে তো বলতেছে কি যে ইউ ক্যান বাই দিস কি ফর 100 আর রেন্ট ফর 10, তাই না? এখন তুমি তো জানো না যে পছন্দ হবে কি হবে না। তো প্রথমে তুমি যদি 10 দিনের কম আর কি স্কি করে থাকো, তাহলে তোমার অফলাইনেও 10 দিন, 10 গুণ হচ্ছে ওই কতদিন। আর অনলাইনের ক্ষেত্রেও সেম হবে, তুমি তো রেন্ট করে জানো যে তোমার 10 দিন থেকে কমই আর কি তুমি আর কি স্কি করবে। এখন যদি তোমার 10 দিন বা 10 দিনের কম, এখন যদি তুমি 10 দিনের বেশিতে চাও, হ্যাঁ, তাহলে অনলাইনের ক্ষেত্রে কি হবে, তুমি তখন ডিসিশন নিবা যে 10 দিন করার পরে তুমি তো ডিসিশন নিবা 11 নম্বর দিনে যে তাহলে তুমি আমি কিনবো। তাহলে তোমার টোটাল খরচ হচ্ছে 200। বাট তুমি যদি অফলাইন সিস্টেমে যাও, তুমি জানো যে তুমি 10 দিনের বেশি এই স্কি চালাবা, তাহলে তুমি একবারেই প্রথম দিনেই $10 $100 দিয়ে স্কিটা কিনে নিতে পারো। তাহলে তোমার হলো সেক্ষেত্রে রেন্ট করা লাগছে না, একবার তুমি 10 দিয়ে করতেছো। তাহলে এখানেতে